ওকে ফাইন। আমরা লাইভে চলে আসলাম। বিগত 2 দিন আমরা লাইভে আসতে পারিনি একটু সমস্যার কারণে। তো আজকে আমাদের লাইভ ক্লাস 9টায় যে শিডিউল টাইম দেওয়া ছিল, আমরা সাধারণত 9টায় ক্লাস শুরু করি, তো 9টায় আমরা লাইভে চলে আসলাম। তোমরা একটু দ্রুত লাইভটাতে জয়েন হয়ে নাও। আর আমরা যে HTML অধ্যায়টা আলোচনা করছিলাম, সেই HTML অধ্যায়ের আজকেই আমাদের শেষ ক্লাস। আমরা HTML-এর সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো, HTML-এর যে বিভিন্ন ধরনের ট্যাগ আছে, কীভাবে ইমেজ তৈরি করতে হয়, লিস্ট তৈরি করতে হয়, লিঙ্ক, টেবিল, ফন্ট ট্যাগে কীভাবে ব্যবহার দেখতে হয়, এই সকল ইম্পর্টেন্ট বিষয়গুলোই কিন্তু আমরা বিগত যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে শেষ করে আসছি। তো আজকের ক্লাসে আরও যে আদার্স বিষয়গুলো আছে এবং যেগুলো আমরা আলোচনা করে আসি, সেগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা আরেকবার একটু রিভিউ করে নেব। তো তোমরা দ্রুতই লাইভ ক্লাসটাতে একটু জয়েন করে নাও। আর যারা অলরেডি জয়েন করে নিছো, তারা আমাকে একটু আজকের লাইভ ক্লাসের ভিডিও এবং অডিওর বিষয়টা ওকে আছে কিনা, এটা আমাকে একটু কনফার্ম করো তোমরা। তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসটা জয়েন করে নাও, লাইভ ক্লাসটা শেয়ার করে নাও। তার পাশাপাশি তোমাদের যে ফ্রেন্ডরা রেগুলার লাইভ ক্লাসে ছিল, তাদেরকে তোমরা একটু কমেন্টে মেনশন করে দিয়ে জানাই দাও যে আমরা লাইভ ক্লাসটা শুরু করছি। যেহেতু বিগত 2 দিন আমরা লাইভ ক্লাসে উপস্থিত হতে পারি নাই, এই কারণে তাদেরকে একটু মেনশন করে দাও, যেন তারা বুঝতে পারে যে আমরা লাইভে চলে আসি। আর আজকে তোমাদের HTML অধ্যায়ের সর্বশেষ ক্লাস। হ্যাঁ, HTML খুবই ছোটো একটা চ্যাপ্টার ছিল এবং অ্যাডমিশনের জন্য তো আরও একটু বিষয়গুলো স্কিপ হয়ে আসে, কারণ HTML অধ্যায়টাতে কিন্তু তোমার রাইটিং পার্টের জন্য বা বিশ্লেষণধর্মী বিষয়গুলোই কিন্তু অনেক বেশি। তো এই সকল বিষয় আসলে অ্যাডমিশনে যেহেতু MCQ টাইপের পরীক্ষা, সেখানে না আসার পসিবিলিটিটা অনেকটাই বেশি। এই কারণে আমরা সেই বিষয়গুলো স্কিপ করে যেগুলো অ্যাডমিশনে আসতে পারে বা MCQ এর ধরন অনুযায়ী আসার সম্ভাবনা বেশি, সেই বিষয়গুলোই আমরা আলোচনা করছি। তো যে বিষয়গুলো আলোচনা করছি, সেগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তো আশা করতেছি এগুলা থেকেই তোমরা এনাফ কোশ্চেন কমন পেয়ে যাবে আর কি। আর এগুলো মনে রাখলেই তোমার পুরো অধ্যায়ের একটা কনসেপ্ট চলে আসবে। তোমরা একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও, লাইভটাতে একটা লাইক দিয়ে দাও, এবং তার পাশাপাশি তোমাদের যে ফ্রেন্ডরা এখানে ক্লাস করতো, তাদেরকে একটু দ্রুত মেনশন করে দাও। আমাকে আজকে ভিডিও এবং সাউন্ডের বিষয়ে একটু ক্লিয়ার করো যে সব কিছু ওকে আছে কিনা। ওকে ফাইন, যেহেতু ক্লিয়ার আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। তো এর আগের ক্লাসে আমরা টেবিলের কিছু বিষয় ছিল, সেগুলো আলোচনা করছি। তার পাশাপাশি ফন্ট একটা ইম্পর্টেন্ট HTML ট্যাগ, যেটার ব্যবহার থেকে MCQ আসার কিন্তু অনেক ধরনের স্পেস আছে। সেই জায়গাগুলো থেকে কিভাবে MCQগুলো আসতে পারে, সেগুলো কিন্তু আমরা দেখে নিছি। তো লাইভে অনেকে জয়েন করতেছে, তো জয়েন হতে থাক। এখন আমরা একটু আগের যে পড়াশোনাগুলো ছিল, সেগুলো একটু রিভিউ করে নেই। ততক্ষণে বাকি যারা আছে তারা লাইভে জয়েন করলে আমরা আজকে যে আলোচনার বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আজকে আমরা শেষ করে নেব। তো প্রথমে তোমাদেরকে কয়েকটা একটু কোশ্চেন করি আমাদের বিগত ক্লাসগুলো থেকে, সেগুলোর তোমরা একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আর কোনো বিষয়ে কোনো ধরনের জানার প্রয়োজন থাকলে সেটা আমি বলে দিব। তো প্রথম যে কোশ্চেনটার অ্যান্সার দিবা, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা সেলের বর্ডার থেকে ডাটার মধ্যে দূরত্ব তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কোন অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। বর্ডার থেকে আমরা যদি HTML টেবিলের যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট স্থান ফাঁকা রাখতে চাই বা দূরত্ব তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কোন অ্যাট্রিবিউটটার হেল্প নিব, এটা আমাকে একটু তোমরা দ্রুত কমেন্ট করে বলো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে অ্যাট্রিবিউটের হেল্প নিব, তার নাম কি?
সেই অ্যাট্রিবিউটটা সুবর্ণ বসাক বলছো সেলফ পেডিং, কনা রয় সেলফ পেডিং, ইরফাত জাহানো বলছো সেলফ পেডিং। তো এক্ষেত্রে আমরা যে অ্যাট্রিবিউটটা হেল্প নিব তাই সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে সেলফ পেডিং অ্যাট্রিবিউট। তাহলে সেল স্পেসিং কখন দিব বলো তো? আমরা দুইটা অ্যাট্রিবিউটের ব্যবহার শিখলাম, একটাকে বলতেছিলাম আমরা সেল পেডিং আর একটাকে আমরা বলতেছিলাম হচ্ছে সেল স্পেসিং। তো সেল পেডিংটা কি জানলা যে বর্ডার থেকে ডাটার দূরত্ব। তাহলে এই সেল স্পেসিং এই অ্যাট্রিবিউটটা তোমরা কখন ব্যবহার করবা? সেল স্পেসিং যে অ্যাট্রিবিউটটা আছে সেই সেল স্পেসিং অ্যাট্রিবিউটটা তোমরা কখন ব্যবহার করবা? বাঁধন অধিকারী বলছো বর্ডার থেকে সেলের দূরত্ব, তাই কি? বর্ডার থেকে সেলের দূরত্বের জন্য তো আমরা তো শিখিয়ে নিলাম এই যে বর্ডার থেকে সেল বল বা আচ্ছা ডাটার দূরত্বের ক্ষেত্রে কি হবে? সেল পেডিং। সেল স্পেসিংটা বর্ডার থেকে সেলের দূরত্ব, অ্যান্সারটা পেয়ে যাও সেল স্পেসিং। স্পেস মানে কি? হ্যাঁ, ডিস্টেন্স বা দূরত্ব, তাই না, বা ফাঁকা স্থান। তো সেক্ষেত্রে সেলের মধ্যে যদি আমি স্পেস তৈরি করতে চাই একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে, সেক্ষেত্রে আমাদের দিতে হবে সেল স্পেসিং। আর যখন বর্ডার এবং ডাটার মধ্যে দূরত্ব বোঝাবে তখন আমাদেরকে দিতে হবে হচ্ছে সেল পেডিং। আমরা যদি টেবিলের কোনো একটা সেলকে ফাঁকাভাবে উপস্থাপন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারবো? আমরা যদি টেবিলের সেলগুলোকে ফাঁকাভাবে উপস্থাপন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলোকে কিভাবে করতে পারবো? টেবিলের সেলগুলোকে যদি আমরা ফাঁকাভাবে উপস্থাপন করতে চাই তাহলে কিভাবে সেটা ফাঁকা করে উপস্থাপন করা যাবে? আচ্ছা, ফাঁকা সেলের জন্য কি হবে? ফাঁকা সেলের জন্য একটা হচ্ছে বিআর আর একটা হচ্ছে অ্যান্ড এনবিএসপি। বিআরকে আমাদের এভাবে ট্যাগ আকারে লিখতে হবে, আর একটা হচ্ছে অ্যান্ড এনবিএসপি। এই অ্যান্ড এনবিএসপি এর আরেকটা কাজ হচ্ছে কি একাধিক স্পেস তৈরি করা। এইচটিএমএলে আমরা একটা করে স্পেস ডিফল্টভাবে নিতে পারবো। যদি আমাদের একাধিক স্পেসের প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে আমাদেরকে কোনটা একটা ব্যবহার করতে হবে? অ্যান্ড এনবিএসপি যে নামে যে ট্যাগ আছে সেই অ্যান্ড এনবিএসপি ট্যাগটা ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো সেটা হচ্ছে যে আমরা যদি টেবিলের হেডিং দিতে চাই তাহলে সেক্ষেত্রে কোন ট্যাগটা ব্যবহার করতে হবে? আমরা যদি টেবিলের হেডিং দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোন ট্যাগটাকে ব্যবহার করতে হবে? আমরা যদি টেবিলের হেডিং দিতে চাই তাহলে সেক্ষেত্রে কোন ট্যাগটাকে ব্যবহার করতে হবে? আচ্ছা, টেবিলের হেডিংয়ের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিএস। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি এবং কি কি এটা বলো? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি এবং কি কি? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি এবং কি কি? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি এবং কি কি? ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি এবং কি কি এটা একটু বলেন। আচ্ছা, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট বলছে হচ্ছে তিনটা। একটাকে আমরা বলতেছি হচ্ছে কালার অ্যাট্রিবিউট,
একটার নাম হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে ফেস বা ফ্যামিলি অ্যাট্রিবিউট। আচ্ছা, কালার অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে? কালার প্রকাশের ক্ষেত্রে। তো কালার কয়ভাবে প্রকাশ করা যায় বলো? HTML এ কালার প্রকাশের পদ্ধতি কয়টি? HTML এ কালার প্রকাশের পদ্ধতি কয়টি? HTML এ আমরা কয়ভাবে কালার প্রদর্শন করতে পারি? আচ্ছা, HTML এ আমরা কালার প্রদর্শন করতে পারি হচ্ছে তিনভাবে। একটাকে আমরা কি বলি? কালার নেম, অর্থাৎ নাম দ্বারা। একটা হচ্ছে RGB, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো RGB আর হেক্সাডেসিমালের কালার কোডগুলো কীভাবে মনে রাখতে হয় এটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছিল। তো আমি যদি এইভাবে কোনো একটা কালার লিখি, তাহলে এটা কোন কালারকে নির্দেশ করবে বলো দেখি? আচ্ছা, এটা কালার নির্দেশ করব হচ্ছে গ্রিন কালার, তাই তো? আচ্ছা, এটা যদি গ্রিন কালার নির্দেশ করে, তাহলে আমি যদি এই গ্রিন কালারের এখন হেক্সাডেসিমাল পদ্ধতিতে কালার কোড দেখাইতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে লিখব? আমরা এই গ্রিন কালারটাকে যদি হেক্সাডেসিমাল পদ্ধতিতে দেখাইতে চাই, তাহলে সেটা কিভাবে লিখব? গ্রিন কালারটাকে যদি আমরা হেক্সাডেসিমাল পদ্ধতিতে এখন দেখাইতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে লিখব বলেন? যে গ্রিন কালারের জন্য হেক্সাডেসিমালে যেটা লিখতে হবে সেটা হচ্ছে #00FF00। আবার আমি এটাকে ইয়ে করে দাও তো রে। এটাকে আবার কিভাবে লেখা যাবে? 0FO এভাবেও লেখা যাবে। কারণ কি বলছিলাম, যে যদি দুইটা ক্যারেক্টার কি হয়, একই হয়, দুইটা ক্যারেক্টার যদি একই হয়, সেক্ষেত্রে দুইটার পরিবর্তে আমরা কি করতে পারি? একটা লিখতে পারি। সেক্ষেত্রে 0FO এটাও কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আজকেও দেখতেছি নেট একটু ভালোই সমস্যা করতেছে। আচ্ছা, যেহেতু নেটওয়ার্কের সমস্যা, তাহলে আমরা একটু দ্রুত নতুন বিষয়গুলো পড়ে আজকের অধ্যায়টা একটু শেষ করে দিই। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে নতুনটা বিষয়টা পড়বো প্রথমে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ডে আমরা দেখি যে অনেক সময় কী দেওয়ার প্রয়োজন হয়, কালার দেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে সে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিতে চাই তার জন্য কীভাবে HTML সেটা দিতে হয়। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য প্রথমত যে অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব তার নাম হচ্ছে বিজি কালার। এখানে বিজিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কালার মিনস হচ্ছে কি কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার প্রদর্শনে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ব্যাকগ্রাউন্ড কালার প্রদর্শনে হচ্ছে বিজি কালার নামে যে অ্যাট্রিবিউট আছে সেই বিজি কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার। তুমি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবা এই বিজি কালার অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো আমরা দেখব যে কীভাবে কোন বিষয়গুলো আসলে এমসিকিউ আকারে আসতে পারে। তো এমসিকিউ আকারে আসার জন্য 4টা কেস আর কি খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কেস 1। তো কেস 1 কীরকম? তোমাকে বলতে পারে যে পুরো টেবিলের আমি যদি ব্যাকগ্রাউন্ডে কালার করতে চাই তাহলে তার সঠিক সিনট্যাক্স কোনটি বা সঠিক ট্যাগ কোনটি? পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এটা কয়েকভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্যবহার করতে পারি। তো তোমাকে যদি কোশ্চেনের প্রথমে এরকম বলতে পারে যে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য নিচের কোনটি সঠিক, সেক্ষেত্রে ক খ গ ঘতে কিছু অপশন দেওয়া থাকবে, সঠিকটা তোমাকে নিতে হবে। তো সঠিকটা কীভাবে লিখবো? প্রথমে বলো যে টেবিল প্রকাশে কোন ট্যাগ ব্যবহার করা হয়। প্রথমে বলেন যে টেবিল প্রকাশে কোন ট্যাগ ব্যবহার করা হয়। টেবিল প্রকাশে আমরা কোন ট্যাগটা ব্যবহার করে থাকি? আচ্ছা, টেবিলের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করে থাকি তার নাম টেবিল। তাহলে যেহেতু পুরো টেবিলের কথা বলছে তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যে অ্যাট্রিবিউট তার নাম হচ্ছে কি বিজি কালার। সেই বিজি কালার অ্যাট্রিবিউটটা আমাদেরকে টেবিল ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? টেবিল লিখবো। আমরা জানি যে টেবিলের একটা ডিফল্ট অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে বর্ডার। তাহলে প্রথমে আমাকে সেই অ্যাট্রিবিউটটা দিতে হবে। এরপরে যেহেতু আমি পুরো টেবিলটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার করব, তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য আমাদের কোন অ্যাট্রিবিউট নিতে হবে? বিজি কালার। আর এই কালারের ভ্যালুটা তোমার কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই। সাপোজ মনে করো আমাকে বললো যে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ডে একটা লাল বা রেড কালার আসবে, তখন এই বিজি কালার অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা কি দিব? রেড দিব। তাহলে গতদিন আমরা একটা অ্যাট্রিবিউট পড়ছিলাম কালার, যেটা দ্বারা কোনো একটা লেখাকে কালার করা হয় বা কোনো একটা উপাদানকে কালার করা হয়। আজকে আমরা পড়তেছি হচ্ছে বিজি কালার। তো বিজি কালার কি করা হয়? বিজি কালার হচ্ছে কোনো একটা লেখা বা কোনো একটা উপাদানের ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য। তাহলে যদি শুধু লেখা বা এলিমেন্টকে কালার করতে বলে সেক্ষেত্রে অ্যাট্রিবিউট হবে কালার, আর যদি কোনো এলিমেন্ট বা লেখার ব্যাকগ্রাউন্ডে কালার করতে বলে সেক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে বিজি কালার। তো প্রথম কেস আমরা দেখলাম, সেক্ষেত্রে পুরো টেবিলের জন্য আমাদেরকে বিজি কালারটা এই টেবিল ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তবে টেবিলের মধ্যে ডিফল্ট অ্যাট্রিবিউট হিসেবে বর্ডারকে কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার কি বলতে পারে? এরপরে তোমার পুরো একটা টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালার করতে না বলে তোমার কোনো একটা টেবিলের যে সারি আছে, হ্যাঁ, টেবিলের কোনো একটা সারিকে যদি কালার করতে বলে, টেবিলের সারির ব্যাকগ্রাউন্ড কালার। তোমাকে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করতে না বলে বললো যে ওই টেবিলের কোনো একটা সারির ব্যাকগ্রাউন্ড কালার। এখন টেবিলের সারি প্রকাশ করা হয় কোন ট্যাগ দ্বারা বলেন? টেবিলের সারি প্রকাশে আমরা কোন ট্যাগ ব্যবহার করি? কোনো একটা টেবিলের সারি প্রকাশে আমরা কোন ট্যাগ ব্যবহার করি? কোনো একটা টেবিলের সারির জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? সেটা হচ্ছে টিআর ট্যাগ। তাহলে এবার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য অ্যাট্রিবিউট বিজি কালার যেটা, সেটা আমাদেরকে কোথায় ব্যবহার করতে হবে? টিআর ট্যাগে ব্যবহার করতে হবে। তাহলে যে সারিতে দিব সেই সারির টিআরের মধ্যে আমাদের এখন লিখতে হবে বিজি কালার। মনে করো এই সারিটার ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে গ্রিন কালার করতে বলছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে গ্রিন। তাহলে যদি আমাদের পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালার করতে বলে তখন বিজি কালার অ্যাট্রিবিউটটা দিতে হবে হচ্ছে কোন ট্যাগের মধ্যে? টেবিল ট্যাগের মধ্যে। আর যখন টেবিলের নির্দিষ্ট একটা সারির ব্যাকগ্রাউন্ড কালার করতে বলবে তখন বিজি কালার অ্যাট্রিবিউট যেটা সেটা দিতে হবে আমাদেরকে কোন ট্যাগের মধ্যে? টিআর ট্যাগের মধ্যে। এখন আমাকে কেস 3 যেটা নিচে জায়গা আছে, আচ্ছা আরেক লাইন লেখা যাবে। কেস 3টা এরকম আসতে পারে যে তোমাকে পুরো একটা টেবিলের কথাও বললো না, কোনো একটা নির্দিষ্ট সারির কথাও বললো না, তোমার বললো যে টেবিলের কোনো একটা নির্দিষ্ট সেল বা ডাটার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে চাই তাহলে সেটা কিভাবে করা যাবে। তো নির্দিষ্ট টেবিলের সেল বা বর্ডারের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি? টেবিলের কোনো একটা সেল বা বর্ডারের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি বলেন? টেবিলের সেল বা বর্ডারের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি?
আচ্ছা, টেবিলের সেল বা বর্ডারের জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে টেবিলের সেল বা ডাটা, টেবিলের সেল বা ডাটার জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে টিডি ট্যাগ। তাহলে এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারের অ্যাট্রিবিউটটা কোন ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে? টিডি ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখব? যেহেতু টেবিলের সেল বা ডাটা, তার জন্য আমরা জানি ট্যাগ কি হয়? টিডি। আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমাদের অ্যাট্রিবিউট কি নিতে হবে? বিজি কালার। এরপরে মনে করো সেই ডাটাটাকে আমাদেরকে কি ব্যাকগ্রাউন্ডে কোন কালার করতে বলছে? ইয়েলো। তাহলে এখানে ভ্যালু হিসেবে আমাদেরকে কি দিতে হবে? ইয়েলো দিতে হবে। তাহলে যখন কোনো একটা পুরো টেবিলের কথা বলবে সেক্ষেত্রে বিজি কালারটা অবশ্যই টেবিল ট্যাগের মধ্যে রাখতে হবে। আর যখন কোনো একটা শাড়ির কথা বলবে তখন বিজি কালার অ্যাট্রিবিউটটা অবশ্যই টিআর ট্যাগের মধ্যে নিতে হবে। আর যখন কোনো একটা সেল বা ডাটার কথা বলবে তখন বিজি কালার অ্যাট্রিবিউটটা আমাদেরকে কোথায় নিতে হবে? টিডি নামে যে ট্যাগ আছে সেই টিডি ট্যাগের মধ্যে নিতে হবে। তাই আমি বলছিলাম এই বিজি কালার অ্যাট্রিবিউটের থেকে কোশ্চেন বা অপশনগুলো 4 ভাবে থাকে সাধারণত। তো এখানে হলো 3টা, উপরেরটা আমি একটু মিশাই দিচ্ছি। এরপরে হচ্ছে কেস 4, অর্থাৎ চতুর্থ ধরনের কোশ্চেনটা কিভাবে আসতে পারে সেটা হচ্ছে পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার। পুরো ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড কালার। পুরো ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, পুরো ওয়েব পেজ তৈরির জন্য কোন ট্যাগের মধ্যে সেটা লেখা হয়? কোনো একটা পুরো ওয়েব পেজ তৈরির জন্য আমরা যে ট্যাগগুলো লিখে থাকি সেই ট্যাগগুলো সাধারণত কোন ট্যাগের মধ্যে লেখা হয়? পুরো ওয়েব পেজকে ধারণ করা হয় কোন ট্যাগ দ্বারা? পুরো ওয়েব পেজকে ধারণ করা হয় কোন ট্যাগ দ্বারা? আচ্ছা, পুরো ওয়েব পেজকে ধারণ করা হয় বডি ট্যাগ দ্বারা। তাহলে যেহেতু যখন পুরো ওয়েব পেজের কথা বলবে তখন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যে বিজি কালার অ্যাট্রিবিউট সেই অ্যাট্রিবিউটটাকে আমাদেরকে কোন ট্যাগের মধ্যে নিতে হবে? বডির মধ্যে নিতে হবে। তাহলে আমরা বডি নিব, এরপরে অ্যাট্রিবিউট হিসাবে কি নিতে হবে? বিজি কালার। এবং সেই বিজি কালার মনে করো আমাদেরকে ব্লু কালার দিতে বলছে, তাহলে আমরা এখানে কালারের ভ্যালু হিসাবে দিব হচ্ছে ব্লু। তো এই 4টা বিষয় তোমাকে মনে রাখতে হবে। আরও অন্যভাবেও কোশ্চেনগুলো আসতে পারে, যেখানেই দেখ না কেন তার জন্য যে নির্দিষ্ট ট্যাগ সেই ট্যাগের মধ্যে তোমাকে বিজি কালারটা ব্যবহার করতে হবে। তবে অপশনগুলো থাকলে বা কোশ্চেনগুলো আসলে সাধারণত এই 4 ভাবেই আসতে পারে। সেই 4 ভাবের প্রথমটা আবারও মনে করে দিচ্ছি। প্রথমটা কি? যখন তোমাকে পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার করার কথা বলবে তখন আমি অ্যাট্রিবিউটটা কোন ট্যাগের মধ্যে ব্যবহার করব? টেবিল ট্যাগের মধ্যে। যখন একটা শাড়ির কথা বলবে তখন বিজি কালারটা কোথায় ব্যবহার করব? আমরা টিআর এর মধ্যে। যখন একটা সেল বা ডাটার কথা বলবে তখন আমরা বিজি কালারটা কোথায় বলবো? টিডি মধ্যে। আর যখন পুরো ওয়েব পেজটার কথা বলবে তখন আমরা বিজি কালারটা ব্যবহার করব হচ্ছে বডির মধ্যে। ঠিক আছে? তোমাকে এই 4টার মধ্যে যে কোনো একটা বলে এই 4টা অপশন দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। তো তুমি যদি এতটুকু বুঝতে পারো তো আশা করতেছি এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে তুমি সেটা অ্যান্সার করতে পারবা। তাহলে যদি কোনো উপাদানকে কালার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কালার। ঠিক আছে? যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। আর যখন তোমার উপাদানের ব্যাকগ্রাউন্ডে কালার করার কথা বলবে তখন আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে বিজি কালার। এবং আমাকে দেখতে হবে যে কোন উপাদান কে বা কিভাবে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার করতে বলছে সেই হিসাবে বিজি কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তো পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে যেমন কালার থাকে, আবার পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে? ইমেজও থাকতে পারে, তাই না? তো আমরা যদি পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাই এবং তার উপরে আমরা কন্টেন্টগুলো দেবো, তোমরা এরকম অনেক ওয়েবসাইটে ভিজিট করে থাকবা যে একটা পুরো ইমেজ ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, তা ওই ইমেজের উপরে বিভিন্ন ধরনের টেবিল আরও যে লেখাগুলা বা এলিমেন্টগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি এই কাজটা করতে চাই, অর্থাৎ আমরা পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে এবার কালার করব না, আমরা ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কি যুক্ত করব? এবার একটা ছবি যুক্ত করব। ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কি যুক্ত করব? ইমেজ বা ছবি যুক্ত করতে চাচ্ছি। এই ইমেজ প্রদর্শনের জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করে থাকি বলো দেখি? আচ্ছা, ইকরা উম্মে বলছিলেন এইচটিএমএল দ্বারা আসলে তোমার পুরো ওয়েব পেজকে ধারণ করা হয় না, এইচটিএমএল দ্বারা এইচটিএমএল ডকুমেন্টটাকে ধারণ করা হয়। আর পুরো ওয়েব পেজটা ধারণ করা হয় হচ্ছে বডি ট্যাগ দ্বারা, কারণ আমরা বডি ট্যাগের মধ্যে যা কিছু লিখবো সেটাই কিন্তু ওয়েব পেজে আউটপুট হিসেবে প্রদর্শিত হবে। ঠিক আছে? এই কারণে যদি বলে যে পুরো ওয়েব পেজকে ধারণ করে কোন ট্যাগ, সেক্ষেত্রে তোমাকে অ্যান্সার দিতে হবে হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগের মাধ্যমেই আমরা ওয়েব পেজের সকল কন্টেন্ট বা এলিমেন্টগুলোকে যুক্ত করতে পারি। আচ্ছা, এখন তোমাদের বললাম যে ইমেজ প্রদর্শনে কোন ট্যাগ ব্যবহার
করা হয়। তো ইমেজ প্রদর্শনে ব্যবহার করা হয় হচ্ছে আইএমজি। তো এবার কিন্তু আমাকে ইমেজ প্রদর্শন করতে বলে না, ইমেজ প্রদর্শন করা মানে ওয়েব পেজে একটা ইমেজ দেখানো, তাই না? এবার কিন্তু তোমাকে বলছে যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত। তো যখন ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করতে বলবে তখন কিন্তু আর আইএমজি ট্যাগটা নেওয়া যাবে না। তোমাকে যদি শুধু বলে যে ওয়েব পেজে ইমেজ নেয়ার জন্য বা কোনো ওয়েবসাইটে কোনো একটা ইমেজ প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে তুমি বলবা ইমেজ। কিন্তু যখনই বলবে যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে, কি বলবে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করতে কোনটি ব্যবহার করা হয়, তখন কিন্তু ইমেজের কথা বলা যাবে না। তখন তাহলে আমি কি বলবো, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তার নামই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বুঝতে পারছেন? ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেই অ্যাট্রিবিউটের নামই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে ওয়েব পেজে ইমেজ প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়, আইএমজি। আর আইএমজি ট্যাগের সাথে অ্যাট্রিবিউট হিসেবে কাকে নিতে হয়, এসআরসিকে। আর যখন ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে, কোথায়, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্ত করতে বলবে তখন আমাদের অ্যাট্রিবিউট হিসেবে কাকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডকে নিতে হবে। তাহলে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ কীভাবে যুক্ত করা হয়, মনে করো এরকম photo.jpg নামে একটা ইমেজ আছে, যে ইমেজটাকে আমি আমার যেই ওয়েব পেজ সেই পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে আমি রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে পুরো ওয়েব পেজের জন্য আমরা জানি কোন ট্যাগ লিখতে হয়, বডি। এই বডির মধ্যে আমাকে এখন অ্যাট্রিবিউট হিসেবে কী ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড। এবং এই ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা যে ইমেজটা যুক্ত করতে চাচ্ছি সেই ইমেজের নাম এবং তার যে ফরম্যাট আছে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি লিখে দিলেই কিন্তু এই ইমেজটা তখন আর ওয়েব পেজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট হিসেবে যুক্ত হবে না, তখন সেটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত হবে এবং ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে তুমি যে আদার্স কন্টেন্টগুলো যোগ করবা সেগুলো ওই ইমেজের উপরে দেখাবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাকে কি শুধু ইমেজের কথা বলছে নাকি ব্যাকগ্রাউন্ড ইমেজের কথা বলছে। শুধু এখানে ইমেজ লেখা দেখেই কিন্তু তুমি আইএমজি ট্যাগটা আবার দাগাই দিও না, এ ধরনের কাজ কিন্তু করা যাবে না। একটু দেখতে হবে কোশ্চেনটা যে কী বলছে। যদি বলে যে শুধু ইমেজ যুক্ত করার জন্য বা ওয়েব পেজে ইমেজ প্রদর্শনের জন্য, ইমেজ দেখানোর জন্য, তখন তুমি বলবা হচ্ছে আইএমজি। আর যখন স্পষ্টত ব্যাকগ্রাউন্ড কথাটা লেখা থাকবে তখন তোমাকে কোন অ্যাট্রিবিউটের সাহায্যে সেটা দেখাইতে হবে, ব্যাকগ্রাউন্ড নামে যে অ্যাট্রিবিউট আছে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের সাথে। আচ্ছা, তাহলে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালার করার জন্য কোন অ্যাট্রিবিউট, বিজি কালার অ্যাট্রিবিউট। ঠিক আছে? আর ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে ছবি বা ইমেজ যুক্ত করার জন্য কোন অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ড নামে যে অ্যাট্রিবিউট আছে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটের কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তো এই ছিল একটা বিষয়। এরপর আমাদের আরেকটা যেটা জানতে হবে সেটা হচ্ছে ফর্ম তৈরি। ফর্ম তৈরি, আচ্ছা, ফর্ম তৈরি কীরকম, প্রতিটা ওয়েবসাইটে যদি আমাদের মেম্বারশিপ করতে হয় বা কোনো একটা বিষয়ের রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ফর্ম পূরণ করা হয়। যেমন তুমি যে ফেসবুকে লাইভ ক্লাসটা করতেছো, এই ফেসবুকে যখন তুমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো তখন কিন্তু তোমাকে একটা ফর্ম পূরণ করতে হয়েছে। সেখানে তোমাকে ফার্স্ট নেম নিতে হচ্ছে, লাস্ট নেম, ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, তোমার জন্মসাল, তোমার তারপর হচ্ছে জেন্ডার, এগুলো দিয়ে তোমাকে একটা ফর্ম পূরণ করতে হয়েছে। আবার তুমি যখন জিমেল অ্যাকাউন্ট করছো তখনও কিন্তু তোমাকে একটা ফর্ম পূরণ করতে হয়েছে। ঠিক আছে? তো তুমি যদি এরকম কোনো ওয়েবসাইট তৈরি করতে চাও যেখানে তোমার ইউজাররা তাদের একটা নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করবে বা নিজস্ব একটা পরিচিতি সেখানে দিবে, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা ফর্ম তৈরি করার প্রয়োজন হয়। আর এই ফর্মটা তৈরি করার জন্য HTML আমরা যে ট্যাগটা ব্যবহার করে থাকি সেই ট্যাগটার নাম হচ্ছে ফর্ম ট্যাগ। ঠিক আছে? HTML এ যে ট্যাগটা ব্যবহার করা তার নাম হচ্ছে ফর্ম ট্যাগ। তাহলে এখান থেকে কী ধরনের এমসিকিউ আসতে পারে যে HTML এ ফর্ম তৈরি করার জন্য বা ইউজারের তথ্য সংরক্ষণের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। তথ্য সংরক্ষণ বলতে ওটা মিন করতেছি না যে তার পার্সোনাল ডাটা, তো তুমি যে অ্যাকাউন্টটা করতেছো সেই অ্যাকাউন্টের মাধ্যমে যে তোমার তথ্যগুলো দিচ্ছ সেগুলো যদি ইউজারের কাছ থেকে নেয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু অবশ্যই কার মাধ্যমে নিতে হবে, ফর্মের মাধ্যমে নিতে হবে, তাছাড়া কিন্তু ওই তথ্যগুলো নেয়ার কোনো সুযোগ নেই। তাহলে ফর্ম তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা, ফর্ম ট্যাগ, এটা একটা মনে রাখতে হবে। আর দ্বিতীয়ত মনে রাখতে হবে হচ্ছে ফর্ম ট্যাগের মধ্যে যে ট্যাগটা সব থেকে বেশি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। ফর্ম ট্যাগের মধ্যে কোন ট্যাগটি সব থেকে বেশি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। সব থেকে বেশি ব্যবহৃত হয় তার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। তাহলে ফর্ম তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা, ফর্ম ট্যাগ। আর এই ফর্ম ট্যাগের মধ্যে সব থেকে বেশি যে ব্যবহার করা হয় সেই ট্যাগটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ। আচ্ছা, ইনপুট কোন ধরনের ট্যাগ বলো দেখি? ইনপুট কোন ধরনের ট্যাগ? ইনপুট কোন ধরনের ট্যাগ? ইনপুট কোন ধরনের ট্যাগ? আচ্ছা, হাসিব আহমেদ বলছো এমটি ট্যাগ।
ইনপুট কোন ধরনের ট্যাগ? আচ্ছা, অনেকেই বলছো পরবর্তীতে ইনপুট হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগগুলোর কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো ফর্ম তৈরি করার ক্ষেত্রে এই দুইটা বিষয় তোমাদেরকে একটু জানা রাখতে হবে, ঠিক আছে? জানার তো শেষ নাই, জানলে অনেক কিছুই জানা যায়, তবে এগুলো হচ্ছে মোস্ট হাইলাইটেড বিষয়, এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। বাকিগুলা তোমাদের যে সহায়ক বইগুলো আছে সেগুলো পড়লেই তোমরা এমনিতেই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে মার্কুই ট্যাগ। মার্কুই, এটার ইংলিশে বানান কীরকম? এটা ইংলিশ বানান হচ্ছে এটা মার্কুই। তো এই মার্কুই ট্যাগটা কোথায় ব্যবহার করা হয়? এই মার্কুই ট্যাগটা ব্যবহার করা হয় আমরা যদি কোনো লেখা বা টেক্সটকে অ্যানিমেটেড বা চলন্ত করতে চাই। লেখা বা টেক্সটকে অ্যানিমেটেড অথবা এটাকে কি বলা হয়? চলন্ত, অ্যানিমেশন সহজ কথায় বললে। চলন্ত করার ক্ষেত্রে কোন ব্যবহার করা হয়? এই মার্কুই নামে যে ট্যাগ আছে সেই মার্কুই ট্যাগটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো তোমাকে এখান থেকে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে লেখা বা টেক্সটকে অ্যানিমেটেড করার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে মার্কুই নামে যে ট্যাগ আছে সেই মার্কুই ট্যাগটা ব্যবহার করা হয়। অ্যানিমেটেড বা চলন্ত কীরকম? তোমরা যদি ওয়েবসাইট ভিজিট করে থাকো তাহলে দেখবে যে অনেক ওয়েবসাইটে কোনো একটা লেখা তোমার ডান দিক থেকে বাম দিকের দিকে স্ক্রল হচ্ছে, আবার বাম দিক থেকে ডান দিকের দিকে স্ক্রল হচ্ছে, আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। অর্থাৎ কোনো একটা লেখা বা টেক্সটকে যদি আমি অ্যানিমেটেড, অর্থাৎ সেটা সামনে যাবে, পিছনে যাবে, উপরের থেকে নিচের দিকে যাওয়া আসা করবে, এরকম যদি অ্যানিমেটেড বা চলন্ত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কোন ট্যাগের হেল্প নিতে হবে? মার্কুই নামে যে ট্যাগ আছে সেই মার্কুই ট্যাগের হেল্পটা নিতে হবে। তাহলে লেখা অ্যানিমেটেড বা চলন্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? মার্কুই নামে যে ট্যাগ আছে সেই মার্কুই ট্যাগটা আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই মার্কুই ট্যাগের অ্যাট্রিবিউটগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। এগুলো তোমাদের আইসিটি বস বইয়ে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা শিখে নিতে পারো। মার্কুই ট্যাগ সাধারণত কন্ট্রোল করা হয় দুইটা অ্যাট্রিবিউট দ্বারা, একটা হচ্ছে ডাইরেকশন আর একটা হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ, দুইটা অ্যাট্রিবিউট, একটার নাম হচ্ছে ডাইরেকশন আর একটার নাম হচ্ছে ডাইরেকশন বিহেভিয়ার। আচ্ছা, বানানটা ঠিক আছে কিনা জানি না। তো ডাইরেকশন বলতে হচ্ছে তোমার কোন দিক থেকে কোন দিকে আসবে। লেখাটা যে অ্যানিমেটেড হবে সেটা কি বাম দিক থেকে ডান দিকে স্ক্রল হবে, নাকি ডান দিক থেকে বাম দিকে, নাকি উপর থেকে নিচে, নাকি নিচ থেকে উপরে, এটাকে বলা হচ্ছে ডাইরেকশন। আর বিহেভিয়ার মানে স্ক্রল আছে, তারপরে কিছু দূর লেখাটা আসার পর লেখাটা মনে করো তোমার মিশে যাবে। এরকম তোমরা যারা বেশি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ঘাটাঘাটি করো, তাহলে তোমরা এই ধরনের যে আউটপুট বা যার কথা আমরা বলতেছি সেটা কিন্তু তোমরা খেয়াল করে দেখতে পারবা। কোনো একটা লেখা উপর থেকে নিচের দিকে কিছু দূর আসার পর দেখবা যে ওই লেখাটা ওখানে হালকা স্লাইড করে পিছনের দিকে যায়, কি হচ্ছে মানে মিশে যাচ্ছে আর কি, সেটা আর দেখা যাচ্ছে না। তো এগুলাই হচ্ছে বিহেভিয়ার। অনেক ধরনের বিহেভিয়ার আছে। তাহলে ডাইরেকশন দ্বারা আমরা কোন দিকে বা কীভাবে অ্যানিমেটেড করবো সেটা, আর বিহেভিয়ার দ্বারা আমি কোন ধরনের অ্যানিমেশন করতে চাচ্ছি লেখাটাকে সেটা দিয়ে দেওয়া হয়। তো এই সকল বিষয় আপনাদের আইসিটি বস বইয়ে পূর্ণাঙ্গভাবে দেয়া আছে, সেখান থেকে আপনারা সেগুলো শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদেরকে শিখতে হবে কিছু এনটিটি ট্যাগের ব্যবহার। এনটিটি, হ্যাঁ, এনটিটি ট্যাগ বলতে এনটিটি ট্যাগগুলো সাধারণত ব্যবহার করা হয় যে সকল চিহ্ন বা ক্যারেক্টার বলতে পারো, ক্যারেক্টার মানেই তো চিহ্ন নাকি, যে সকল চিহ্ন বা ক্যারেক্টার আমরা কিবোর্ড ব্যবহার করে HTML এ নিয়ে আসতে পারবো না, সেগুলো দেওয়ার জন্য আমাদেরকে কি ব্যবহার করা হয়? এই এনটিটি নামে যে ট্যাগ আছে সেই এনটিটি ট্যাগটা ব্যবহার করা হয়। আর সব চিহ্ন কিবোর্ড দ্বারা দেয়া গেলেও কিন্তু HTML এ তুমি সব চিহ্ন নিয়ে আসতে পারবো না। যে সকল চিহ্ন HTML ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি যদি সেই চিহ্নগুলোকে আউটপুট হিসাবে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু তুমি সেটা আউটপুট হিসাবে নিয়ে আসতে পারবে না। যেমন তুমি অ্যান্ড নামে যে সিম্বলটা আছে, এই অ্যান্ড সিম্বলটা কিন্তু কিবোর্ডে আছে, কিন্তু এই অ্যান্ড সিম্বলটাকে কিন্তু তুমি HTML আউটপুট হিসেবে নিয়ে আসতে পারবে না। কেন নিয়ে আসতে পারবে না? কারণ এই অ্যান্ড সিম্বলটা কিন্তু HTML এর ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো যে সকল চিহ্ন কিবোর্ডে নাই বা যে সকল চিহ্ন কিবোর্ডে থাকার পরেও সেগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? HTML ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই সকল চিহ্ন যদি আমার কোনো কারণে আউটপুট হিসেবে প্রয়োজন হয় তখন আমি কোন ট্যাগটা ব্যবহার করব? তখন আমি যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগগুলোকেই বলা হচ্ছে এনটিটি ট্যাগ। যেমন আমি যদি এই অ্যান্ড সিম্বলটাকে কি করতে চাই? আউটপুট হিসাবে পেতে চাই, তখন আমাকে লিখতে হবে অ্যান্ড AMP। অ্যান্ড চিহ্নকে আইসিটির ভাষায় বলা হয় হচ্ছে অ্যাম্পারসেন্ট।
হ্যাঁ, এটাকে কিন্তু অ্যান্ড উচ্চারণ করা হয় না। যারা আইসিটি নিয়ে কোডিং করে বা এই ধরনের HTML ওয়েব ডিজাইনিং শেখে তারা কিন্তু কখনোই এটাকে অ্যান্ড উচ্চারণ করে না বা আমরাও করি না। এই অ্যান্ডটাকে আইসিটির ভাষায় কি বলা হয়, অ্যাম্পারস্যান্ড বলা হয়। তো তোমার যখনই এই অ্যান্ড চিহ্নটার প্রয়োজন হবে তখন কিন্তু তোমাকে দিতে হবে অ্যান্ড AMP। তুমি যে জায়গায় অ্যান্ড চিহ্নটার প্রয়োজন হবে সেখানে যদি অ্যান্ড AMP লেখো, তারপরে যদি আউটপুট স্ক্রিনে যাও তখন দেখবা যে সেখানে এরকম একটা অ্যান্ড সিম্বল আউটপুট হিসেবে প্রদর্শিত হচ্ছে। আবার একটা কপিরাইট সাইন আছে না, এই যে এরকম কপিরাইট চিহ্ন, যারা ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটের নিচে দেখবা ওখানে কিন্তু লেখা থাকে কপিরাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটা কোন প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা হয়েছে এবং কার মানে তত্ত্বাবধানে এই ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এই কপিরাইট চিহ্নের মাধ্যমে দেওয়া হয়। এখন এই কপিরাইট চিহ্নটা কিন্তু তোমার কিবোর্ডে নাই, তুমি কিবোর্ডে কপিরাইট চিহ্নটা পাবা না। এখন যেহেতু কিবোর্ডে নাই তাহলে আবার ওয়েবসাইটে তারা সেটা কিভাবে দিল, তাই না? তো ওয়েবসাইটে দেওয়ার ক্ষেত্রে তারা কোন ট্যাগটার হেল্প নিছে, এনটিটি নামে যে ট্যাগ আছে সেই এনটিটি ট্যাগের মাধ্যমে। এই কপিরাইট চিহ্ন দেওয়ার জন্য আমি যদি লিখি অ্যান্ড কপি, অর্থাৎ যেখানে মনে করো আমি একটা ওয়েবসাইট তৈরি করছি যেখানে আমি কপিরাইট চিহ্নের পর লিখবো হচ্ছে দ্য আইসিটি বস, হ্যাঁ, মানে আমার তত্ত্বাবধানে এই ওয়েবসাইটটা পরিচালিত হচ্ছে, কপিরাইট চিহ্নের মাধ্যমে আমি এটা বুঝাই দেবো। এখন কপিরাইট চিহ্ন তো এখানে দিতে হবে, কিন্তু কিবোর্ড দিয়ে তো আমি এটা দিতে পারবো না। তখন এই লেখাটার জন্য আমাকে কীরকম লিখতে হবে, যে প্রথমে লিখতে হবে অ্যান্ড কপি, তারপর আমাকে এখানে লিখতে হবে দ্য আইসিটি বস। তখন আমি কীরকম একটা আউটপুট পাবো, এই অ্যান্ড কপি লেখার কারণে দ্য আইসিটি বসের এখানে একটা কী চিহ্ন চলে আসবে, কপিরাইট চিহ্ন চলে আসবে। তাহলে এই এনটিটি ট্যাগগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, যে সকল চিহ্ন কম্পিউটার কিবোর্ডে নাই বা যে সকল চিহ্ন HTML ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ওই সকল চিহ্ন যদি আমার কখনো আউটপুট হিসেবে প্রয়োজন হয় তখন আমি সেগুলো কার মাধ্যমে নিয়ে আসবো, এনটিটি নামে যে ট্যাগ আছে সেই এনটিটি ট্যাগের মাধ্যমে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা অ্যান্ড NBSP এর কথা বলি না, অ্যান্ড NBSP এটাও কিন্তু একটা এনটিটি ট্যাগ। এর পুনরূপ কি নন ব্রেকিং স্পেস, যার দ্বারা কি করা হয়, একাধিক স্পেস ব্যবহার করে। আবার এই লেস দেন সাইন, এই লেস দেন সাইনটা কিন্তু HTML ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এই লেস দেন সাইনটাকে কিন্তু তুমি আউটপুট হিসেবে প্রদর্শন করতে পারবে না, এটা কিবোর্ডে আছে বাট তুমি এটা চাপলে কিন্তু সেটা আউটপুট হিসেবে ওয়েব পেজে দেখাবে না। কেন দেখাবে না? কারণ এই চিহ্নটা কিন্তু HTML ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহার হয়। এখন তুমি এটা ট্যাগ লেখার জন্য ব্যবহার করতেছো নাকি আউটপুট প্রদর্শনের জন্য, এটা তো HTML আর বুঝতে পারবে না। তখন তুমি যদি এটাকে আউটপুট প্রদর্শনের জন্য ব্যবহার করতে চাও তখন তোমাকে এনটিটি ট্যাগের মাধ্যমে সেটাকে আউটপুট হিসেবে নিতে হবে। আর এনটিটি ট্যাগ কীভাবে ব্যবহার করবো, লেস দেনের জন্য তোমাকে লিখতে হবে অ্যান্ড LT, এলতে হচ্ছে লেস, টিতে হচ্ছে দেন। আবার যদি আমি গেটার দেন দিতে চাই তাহলে অ্যান্ড দিয়ে কি দিতে হবে, GT, গেটার দেন। ঠিক আছে? এরকম কিছু বিশেষ চিহ্ন যেগুলো আছে বা যে সকল চিহ্ন ট্যাগ লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সকল চিহ্ন কিভাবে আউটপুট হিসেবে নিতে হয় তার জন্য যে এনটিটি ট্যাগ, সেই এনটিটি ট্যাগগুলোর পূর্ণাঙ্গ লিস্ট কিন্তু তোমাদের আইসিটি বস বইয়ে দেওয়া আছে। এখানে আমি কয়েকটা উল্লেখ করে বিষয়টা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম, বাকি তোমরা সেই আইসিটি বস বই থেকে সেগুলো দেখে নিবা। ঠিক আছে? তাহলে অ্যান্ড সাইন দেওয়ার জন্য এনটিটি ট্যাগ হিসেবে ব্যবহার করা হয় অ্যান্ড AMP, এখানে AMP দ্বারা বোঝাচ্ছে অ্যাম্পারসেন্ট। আর কপিরাইট সাইন দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, অ্যান্ড কপি। এভাবে লেস দেন, গেটার দেন, স্ল্যাশ, হ্যাঁ, তারপরে অ্যান্ড NBSP, এরকম আরও অনেক এনটিটি ট্যাগ আছে, এগুলো তোমরা বইয়ের লিস্ট থেকে দেখে নিবা। ঠিক আছে? তাহলে এনটিটি ট্যাগের যে বিষয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেললাম। তো মোটামুটি HTML এর যে বিষয়গুলো আমাদের একদম হাইলাইটেড বা যেগুলো না জানলে আমাদের অধ্যায়ের প্রস্তুতিটা সম্পূর্ণ হবে না সেটা কিন্তু আমরা শিখে গেলাম। জাস্ট আরেকটা লাস্ট টপিক আলোচনা করে আজকের ক্লাসটাও শেষ করব, একই সাথে আমি অধ্যায়টাকেও শেষ ঘোষণা করব। সেটা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। সেটা হচ্ছে কি, ওয়েবসাইট পাবলিশিং। ঠিক আছে? তো ওয়েবসাইট পাবলিশিং মানে কি, পাবলিশিং মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করা। পাবলিশিং মানে কি, পাবলিশিং মানে হচ্ছে ইন্টারনেটে প্রকাশ করা। ঠিক আছে? আচ্ছা, পাবলিশিং মানে কি, পাবলিশিং মানে হচ্ছে ইন্টারনেটে প্রকাশ করা। এই যে আমরা এতদিন থেকে HTML এর বিভিন্ন ট্যাগ বা HTML দ্বারা কিভাবে ওয়েব পেজ ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো শেখার পর যখন আমি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করে ফেলবো, এখন সেই ওয়েবসাইটটাকে যদি আমি কাউকে ব্যবহার করতে দিতে চাই তখন কিন্তু আমার কম্পিউটারে থাকলে সেটা কেউ কখনো ব্যবহার করতে পারবে না। সেটা তখনই কোনো একজন বা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে যখন আমি সেটাকে কোথায় প্রকাশ করব, ইন্টারনেটে প্রকাশ করব। যেমন তোমার ল্যাপটপ
বা কম্পিউটারে এখন কি আছে এটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। আমার ফোনে এখন কি আছে বা আমার ফোনের যে ফাইলগুলো আছে সেটা কিন্তু তুমি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু এই যে ভিডিওটা, এই ভিডিওটা এখন কি আমি ইন্টারনেটে প্রকাশ করতেছি, এই কারণে এই ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারতেছে বা অ্যাক্সেস করতে পারতেছে। যেমন মনে করো গতকাল পরিমণির একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাই না? অনেকে দেখার কথা, তাই না? অনেক সুন্দর একটা ভিডিও, সুন্দর নাকি? আচ্ছা, তো এই ভিডিওটা কিন্তু এর আগে কি ছিল, কারো একজনের কোনো একটা ডিভাইসে ছিল। তো যখন ডিভাইসে ছিল তখন কিন্তু সেটা কেউ অ্যাক্সেস করতে পারে না, কিন্তু এখন মনে করো সবাই সেটা অ্যাক্সেস করতে পারতেছে, শেয়ার দিচ্ছে বা যাই হোক যে কোনো কিছু করতে পারতেছে। সেটা কি কারণে? কারণ এটা এখন ইন্টারনেটে প্রকাশ করে দিছে। তো এই যে কোনো কিছু একটা ইন্টারনেটে প্রকাশ করা, সেটাকেই বলা হচ্ছে পাবলিশিং। আর যখন আমি কোনো একটা ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করব তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে ওয়েবসাইট পাবলিশিং কি। ওয়েবসাইট পাবলিশিং হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করা। আর কেন ইন্টারনেটে প্রকাশ করতে হবে? কারণ ইন্টারনেটে প্রকাশ না করা পর্যন্ত তোমার ওয়েবসাইটটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। তুমি যদি কাউকে তোমার ওয়েবসাইটটা অ্যাক্সেস দিতে চাও বা ব্যবহার করতে দিতে চাও, তখন অবশ্যই সেটাকে কোথায় প্রকাশ করতে হবে? ইন্টারনেটে প্রকাশ করতে হবে। তো ইন্টারনেটে প্রকাশ করার জন্য তোমাকে কিছু পদক্ষেপ নিতে হবে, সেই পদক্ষেপগুলো আমরা এখন দেখব। তো ইন্টারনেটে প্রকাশের বেশ কিছু পদক্ষেপ আছে, তার মধ্যে প্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ডোমেইন নেম রেজিস্ট্রেশন। আচ্ছা, ডোমেইন নেমটা কি? এগুলো আমরা এক ক্লাসের শুরুর দিনেই আলোচনা করে আসি যে ডোমেইন নেমটা হচ্ছে যে ওয়েবসাইটের নাম, অর্থাৎ যে নাম দ্বারা কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যায় সেটাকেই বলা হয় ডোমেইন নেম। যেমন ফেসবুক একটা ডোমেইন নেম, ইউটিউব একটা ডোমেইন নেম, গুগল একটা ডোমেইন নেম। তো তুমি যে ওয়েবসাইটটা পাবলিশ করতে চাচ্ছ, এমন না যে কেবলমাত্র তোমার ওয়েবসাইটটাই ইন্টারনেটে পাবলিশ করা আছে, এরকম কিন্তু লাখ লাখ কোটি কোটি ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করা আছে। এখন এতগুলো ওয়েবসাইটের মধ্য থেকে আমি তোমার ওয়েবসাইটটাকে কিভাবে খুঁজে পাবো বা কোন ঠিকানা দ্বারা খুঁজে পাবো, এর জন্য কিন্তু তোমাকে একটা নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে, যে নামটাকে বলা হয় ডোমেইন নেম। তোমার ওয়েবসাইট পাবলিশিংয়ের ফার্স্ট পদক্ষেপটাই হচ্ছে যে কোন নাম ব্যবহার করে ব্যবহারকারী তোমার ওয়েবসাইটটা খুঁজে পাবে। কারণ তোমার ওয়েবসাইটটাই তো একমাত্র ওয়েবসাইট নেই, এরকম কোটি কোটি ওয়েবসাইট আছে। তার মধ্য থেকে যদি তোমার ওয়েবসাইটটা কোনো একজন ব্যবহারকারী খুঁজে পেতে চায়, তাহলে তার অবশ্যই একটা নির্দিষ্ট ঠিকানা লাগবে, যেটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। তো এই ডোমেইন নেমটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। এই ডোমেইন নেমটা আমাদের কি করে নিতে হয়? অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হয়। হ্যাঁ, এই ডোমেইন নেমটা আমাদেরকে কি করে নিতে হবে? রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এই ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করা হয় হচ্ছে আগে গেলে আগে পাবেন এই পদ্ধতিতে। এখন আগে গেলে আগে পাবেন এই পদ্ধতির মানে কি? এই পদ্ধতির মানে হচ্ছে আমরা জানি যে ডোমেইন নেমগুলো কি হয়? ইউনিক হয়। অর্থাৎ কোনো একটা নামে কেউ যদি কোনো একটা ডোমেইন নিয়ে নেয়, তাহলে ওই নামে কিন্তু পরবর্তীতে আর কোনো ডোমেইন নেওয়া যাবে না। যেমন গুগল নামে তুমি এখন কোনো ডোমেইন নিতে পারবে না, ফেসবুক নামে তুমি এখন কোনো ডোমেইন নিতে পারবে না। তাহলে তুমি যে নামটা তোমার ডোমেইন হিসেবে ব্যবহার করতে চাচ্ছ, সেটা যদি কেউ একজন আগে থেকে নিয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ওই নামটা আর নিতে পারবে না। এজন্য বলা হয় যে ডোমেইন নেম রেজিস্ট্রেশনের পদ্ধতিটা হচ্ছে আগে গেলে আগে পাবেন। অর্থাৎ যেটা একবার নিয়ে নেওয়া হয়েছে সেটা পরবর্তীতে কেউ আর নিতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। দ্বিতীয় হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। ওয়েব পেজ ডিজাইন। তুমি নামটা রেজিস্ট্রেশন করার পর তোমার ওয়েব পেজটাকে কীভাবে ইউজারের কাছে দেখাইতে চাচ্ছ, সেখানে কিভাবে কন্টেন্ট থাকবে, কতগুলো ওয়েব পেজ থাকবে, কিভাবে একটা ওয়েব পেজ আর একটা ওয়েব পেজের সাথে লিঙ্কিং থাকবে, সেই সকল বিষয়গুলো তোমাকে ওয়েব পেজ ডিজাইনের মাধ্যমে সেট করে নিতে হবে। প্রথমত তোমাকে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এই কারণেই, কারণ ডোমেইন নেমটা কোন পদ্ধতিতে দেওয়া হয়? আগে গেলে আগে পাবেন। হয়তো মনে করো তুমি তোমার একটা ওয়েবসাইট আছে, তুমি মনে করো আমি একটা ওয়েবসাইট তৈরি করবো যার ডোমেইন নেম হবে আইসিটি বস। এখন আমি ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন না করে আমি কি করতেছি? আগে ওয়েব পেজটা ডিজাইন করতেছি। এখন ওয়েব পেজ তো এমন না যে রাতারাতি তুমি ডিজাইন করতে পারবে। একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এখন আমি 1 মাস ধরে আমার ওয়েবসাইটটা ডিজাইন করতেছি, তখন ততদিনে দেখা গেল কেউ একজন এই নামে ডোমেইনটা কিনে নিল। তখন তো আমি আর এই নামের ডোমেইনটা আর নিতে পারবো না, কারণ একজন যদি কোনো একটা ডোমেইন নিয়ে নেয় তাহলে তো সেটা আর অন্য কেউ নিতে পারবে না। এই জন্য ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে ফার্স্ট তোমার কাজ হচ্ছে তুমি আগে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে নিয়ে রাখো, যেন তোমার যে ডোমেইন নেমটা সুইটেবল বা
তুমি যেটা দ্বারা ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছ সেটা যেন অন্য কেউ নিতে না পারে। তারপরে তুমি তোমার ওয়েবসাইটটা কিভাবে ব্যবহারকারীর কাছে বা কোন কন্টেন্টের উপর বেস করে তুমি ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছ তখন তুমি সেই ওয়েব পেজটা ডিজাইন করে নিবা। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ইন্টারনেটে ওয়েবসাইট পাবলিশ করার, ফার্স্ট কাজ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, সেকেন্ড কাজ হচ্ছে ওয়েব পেজ ডিজাইন, থার্ড যে কাজ সেই কাজটা হচ্ছে তোমার ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং হোস্টিং নিয়ে শুরুতেও একদিন বলছিলাম, তারপরে যদি একটু মনে করাই দিই, সেটা হচ্ছে যে সার্ভারে কোনো তথ্য জমা রাখাকে বলা হয় হোস্ট। সার্ভারে তথ্য জমা রাখাকে বলা হয় হোস্ট। আর এই হোস্টের যে প্রক্রিয়া সেই হোস্টের প্রক্রিয়াকে বলা হয় হোস্টিং। হোস্টটা যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হোস্টিং। আর সার্ভার কি? সার্ভার মানে হচ্ছে যেখানে তথ্য জমা রাখা হয়। সার্ভার কি? সার্ভার হচ্ছে যেখানে তথ্য জমা রাখা হয়। আচ্ছা, বিষয়টা কীরকম, আমি নাম রেজিস্ট্রেশন করে নিলাম যে নাম দ্বারা আমার ওয়েবসাইটটা খুঁজে পাবে, এরপর আমি ওয়েব পেজটা ডিজাইন করলাম যে কন্টেন্টগুলো আমার ওয়েবসাইটে থাকবে। ফাইনালি এই যে কন্টেন্টগুলো তুমি ডিজাইন করলা, এই কন্টেন্টগুলো বর্তমানে কোথায় অবস্থান করতেছে? তোমার যে নিজের কম্পিউটার বা নিজের ডিভাইস, সেই নিজের কম্পিউটার বা নিজের ডিভাইসে কিন্তু বর্তমানে ফাইলগুলো আছে ডিজাইন করার পরে, এই দ্বিতীয় ধাপে। কিন্তু আমি প্রথমেই বলছি যে তোমার কম্পিউটারে বা তোমার ডিভাইসে কোনো কিছু থাকলে কিন্তু সেটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করছো সেটাকে ব্যবহারকারীকে অ্যাক্সেস করতে দিতে চাও, তাহলে অবশ্যই সেটা কী করতে হবে? ইন্টারনেটে প্রকাশ করতে হবে। আর ইন্টারনেটে কখন প্রকাশ হবে? যখন তুমি সেটাকে কোনো একটা সার্ভারের মধ্যে কী করবা? জমা রাখবা। ঠিক আছে, আমরা কিন্তু সকল ওয়েবসাইটের যে তথ্যগুলো সেগুলো কোথা থেকে অ্যাক্সেস করি? সার্ভার থেকে। আমরা যে ফেসবুক ব্যবহার করি সেই ফেসবুকের তথ্যগুলো কোথা থেকে অ্যাক্সেস করি? ফেসবুকের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে। তুমি যে ইউটিউব ব্যবহার করো, ইউটিউবের ভিডিওগুলো বা তথ্যগুলো কোথা থেকে অ্যাক্সেস করো? ইউটিউবের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে। তো ব্যবহারকারীও তোমার ওয়েবসাইটটা যদি অ্যাক্সেস করতে চায় বা ব্যবহার করতে চায়, তাহলে তোমার যে ওয়েবসাইট সেটা যেটা ডিজাইন করছো সেটাকে তোমাকে একটা সার্ভারের মধ্যে জমা করে রাখতে হবে। আর এই সার্ভারের মধ্যে জমা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? হোস্টিং বলা হচ্ছে। এই কারণে তৃতীয় যে পদক্ষেপটা তোমাকে ইন্টারনেটে পাবলিশ করার জন্য নিতে হবে সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। তো আশা করতেছি ওয়েব হোস্টিং বিষয়টাও বুঝতে পারছেন। আচ্ছা, ফাইনালি লাস্ট যেটা চারটা পদক্ষেপ ওয়েবসাইট পাবলিশ বা ইন্টারনেটে প্রকাশ করার, চতুর্থ যেটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্তকরণ। সার্চ ইঞ্জিনে তালিকাভুক্তকরণ। চতুর্থ যেটা সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্তকরণ। তো 3 নম্বর পর্যন্ত তো আশা করি বুঝতেই পারতেছেন যে আমরা এখানে আসার পর কি করলাম? আমাদের ওয়েবসাইটটাকে একটা সার্ভারের মধ্যে জমা করে নিলাম, যেখান থেকে ব্যবহারকারী কি করতে পারবে? আমাদের যে ওয়েবসাইট সেটাকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এখন অ্যাক্সেস হয়ে গেলে ব্যবহার করতেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে আরেকটা এক্সট্রা কাজ করে রাখতে হবে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করতে হবে। সার্চ ইঞ্জিন কোনগুলা? সার্চ ইঞ্জিন কোনগুলা বলেন তো? সার্চ ইঞ্জিন কোনগুলাকে বলা হচ্ছে বলেন? সার্চ ইঞ্জিন কোনগুলাকে বলা হচ্ছে? দ্রুত বলো, দ্রুত। সার্চ ইঞ্জিন কোনগুলাকে বলা হচ্ছে? আচ্ছা, বেশ কিছু উল্লেখযোগ্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন আছে, সেগুলো কি কি? একটা হচ্ছে গুগল, এরপরে কি আছে? ইয়াহু আছে, MSN আছে, বিং আছে। এগুলাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন, যেগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা কন্টেন্ট সার্চ করে থাকি। আচ্ছা, একটা ওয়েবসাইটকে কয়ভাবে খুঁজে পাওয়া যায়? একটা ওয়েবসাইটকে তুমি কিন্তু দুইভাবে খুঁজে পাইতে পারো। একটা হচ্ছে সরাসরি তার ডোমেইন নেম ব্যবহার করে, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে। বিষয়টা বোঝার চেষ্টা করো। বিষয়টা কীরকম আমি বললাম, আমরা কোনো একটা ওয়েবসাইটকে দুইভাবে খুঁজে পাইতে পারি। একটা হচ্ছে তার ডোমেইন নেম বা URL ব্যবহার করে, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে। যেমন মনে করো আমি ফেসবুককে খুঁজতে চাচ্ছি, তাহলে বা ফেসবুকটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি ওয়েবসাইটটাকে, তাহলে আমি সরাসরি একটা পদ্ধতি নিতে পারি যে আমি লিখলাম www.facebook.com। এটা যদি আমি লিখি তাহলে কিন্তু আমি সরাসরি ফেসবুকের ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি, ডোমেইন নেম বা URL ব্যবহার করে। আর সেকেন্ড পদ্ধতি আমি কি বললাম? সার্চ ইঞ্জিন ব্যবহার করে। যেমন তুমি যদি এখন গুগলে চলে যাও, আর গুগলে যাই যদি সার্চ বক্সের মধ্যে তুমি লেখো হচ্ছে ফেসবুক, লেখার পর তুমি যদি ইন্টার কি প্রেস করো, তাহলে দেখবা সেখানে
ফার্স্ট যে ওয়েবসাইটটা আসে সেখানে কিন্তু তোমার ফেসবুকের যে লিঙ্ক সে বা ফেসবুকের যে ওয়েবসাইটের অ্যাড্রেস সেটা কিন্তু চলে আসে। ওখানে দেখবা প্রথম লিঙ্কটাই লেখা আছে www.facebook.com বা mobile.facebook.com, web.facebook.com, এগুলো কিন্তু লেখা আছে সেখানে। তো তুমি এটাতেও যদি ক্লিক করো তারপরেও কিন্তু এই যে ইউআরএল ব্যবহার করে আমি যে facebook.com-এ গেছিলাম তুমিও কিন্তু সেম ওয়েবসাইটেই যাবা, তাই না? তাহলে একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করা বা একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি সরাসরি তার ইউআরএল বা ডোমেইন নেম ব্যবহার করে, আর একটা হচ্ছে ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়ার মাধ্যমে। ঠিক আছে, আমরা যখনই কোনো কিছু না জানি বা এই তথ্যটা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে এর যদি সঠিক সোর্স আমাদের কাছে না থাকে তখন কিন্তু আমরা সরাসরি চলে যাই গুগল মামার কাছে। এখন গুগল মামার কাছে যাই আমরা কি করি, যে সার্চ বক্স আছে সেখানে যাই লিখে আমরা সার্চ করি। যেমন তুমি HTML শিখতে চাচ্ছ, এখন তোমার জানা নাই যে HTML রিলেটেড কন্টেন্ট বা ভিডিওগুলো কোন ওয়েবসাইটে পাওয়া যায়। তো সিম্পলি তুমি গুগলে চলে গেলা, গুগলের সার্চ বক্সে যাই তুমি এখানে কি লিখে দিলা যে HTML টিউটোরিয়াল বা HTML এর ট্যাগ কোনো কিছু একটা লিখে দিলা। এরপরে যদি ইন্টার কি প্রেস করো তাহলে নতুন যে পেজটা আসবে সেখানে দেখবা যে তুমি এরকম অনেকগুলা ওয়েবসাইট, অনেকগুলা HTML ট্যাগ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু সেখানে দেখাচ্ছে। তো এই যে ওয়েবসাইটগুলো আসতেছে এই ওয়েবসাইটগুলো এমনি এমনি কি আসতেছে? এই ওয়েবসাইটগুলো কিন্তু এমনি এমনি আসতেছে না। এই ওয়েবসাইটগুলোকে কি করা হয়েছে, সার্চ ইঞ্জিনের সাথে তালিকাভুক্ত করা হয়েছে। এই কারণেই ওই ওয়েবসাইট রিলেটেড যদি কোনো একটা কন্টেন্ট আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করতেছি তখন ওই ওয়েবসাইটটাকে কিন্তু গুগল আমাদেরকে সাজেশন হিসেবে দেখাই দিচ্ছে। বুঝতে পারছো? তো এখন তুমি যে ওয়েবসাইটটা তৈরি করলা সেই ওয়েবসাইটটা কেউ যদি ডোমেন নেম দিয়ে না আসতে চায় বা তোমার ওয়েবসাইটের ডোমেন নেম না জানায় তখন যদি গুগলে যায় বা কোনো একটা সার্চ ইঞ্জিনে যায় যদি তোমার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট সেখানে সার্চ দেয় তখন গুগল যেন সাজেশন হিসাবে তোমার কি করতে পারে, ওয়েবসাইটটাকে তাদের যে সার্চ তালিকা আছে সেই সার্চ তালিকায় নিয়ে আসতে পারে। এজন্য তোমার ওয়েবসাইটটাকে এই যে আমাদের সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনগুলোর সাথে লিঙ্ক করে দিতে হবে বা তালিকাভুক্ত করে দিতে হবে, যেন কেউ তোমার ডোমেন নেম দিয়ে না আসে। যদি গুগলে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে তোমার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট লিখে সার্চ দেয় সেক্ষেত্রে যেন তোমার ওয়েবসাইটটা সেখানে আসে। এর জন্য যে পদ্ধতি বা যে পড়াশোনার প্রয়োজন এটা করার জন্য সেটাকে বলা হয় SEO। এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই পদ্ধতিতে আমরা কোনো একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে টপ র্যাঙ্ক করতে পারি বা সার্চ ইঞ্জিনে খুব ভালোভাবেই তালিকাভুক্ত করতে পারি। কোন পদ্ধতিতে? SEO। এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে পুরো বিষয়টা যদি আরেকবার ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা ওয়েবসাইটকে দুইভাবে খুঁজে পাই। একটা হচ্ছে সরাসরি তার ডোমেইন নেম ব্যবহার করে যেটা তুমি রেজিস্ট্রেশন করে নিছো সেটা, আর দ্বিতীয়ত হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে। এখন সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজলে তোমার সার্চ ইঞ্জিনটা তখনই সাজেশনে তোমার ওয়েবসাইটটা দেখাবে যদি তোমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের সাথে তালিকাভুক্ত করা থাকে। আর যদি তুমি খুব ভালোভাবে সেটা তালিকাভুক্ত করতে পারো তাহলে সেটা গুগলের যে ফার্স্ট পেজ আছে সার্চ লিস্টের সে ফার্স্ট পেজে আসবে। আর এই ফার্স্ট পেজে নিয়ে আসা বা তালিকাভুক্ত করার জন্য তোমাকে যে পদ্ধতিতে সেটা করতে হবে এটাকে বলা SEO বা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে কোনো একটা ওয়েবসাইট ইন্টারনেটে প্রকাশ করা বা ইন্টারনেটে পাবলিশ করার পদক্ষেপ কয়টা? 4টা। একটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন, একটা হচ্ছে কি ওয়েব পেজ ডিজাইন, একটা হচ্ছে ওয়েব হোস্টিং, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করা। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এগুলো থেকেও বিভিন্নভাবে MCQগুলো আসতে পারে। তো আমরা যদি এতটুকু অংশ বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের HTML অধ্যায়ের যে বিষয়গুলো বুঝে শেখার প্রয়োজন বা পরীক্ষার হলে যাওয়ার আগে বা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই শিখতে হবে সেই সকল টপিকগুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। বাদ বাকি যে মৌখিক টপিকগুলো আছে বা যেগুলো তুমি একটু রিডিং পড়লেই বুঝতে পারবা সেই সকল বিষয়ে তুমি তোমার পাঠ্য বই, অন্য সহায়ক বই এবং ICT বস বইয়ের সহায়তায় সেগুলো কমপ্লিট করে নিবা। আর যদি সেখানেও কোনো ধরনের কোনো বিষয় বুঝতে বা পড়তে অসুবিধা হয় তাহলে সেটা এর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যদি আমাকে কমেন্টে জানাও অথবা তোমাদের যে গ্রুপ আছে সেখানে যদি কোন কোন টপিকে আরও একটু আলোচনা প্রয়োজন সেটা যদি জানাই দাও তাহলে ওই সকল টপিক বা ওই গ্রুপগুলোর উপর ওই টপিকগুলোর উপর আমরা আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো মোটামুটি আমরা অধ্যায়টা শেষ করে ফেললাম। এখন তোমাদের আগামীকাল
এই অধ্যায়টার উপর একটা এক্সাম নেওয়া হবে। আর এই এক্সামের অনলাইন এক্সাম অবশ্যই, এর আগে তোমরা যেভাবে গুগল ডক্সে এক্সাম দিছো সেভাবেই। আর ওই এক্সামে যে কোশ্চেনগুলো থাকবে ওই কোশ্চেনগুলার সলভ দেওয়ার মাধ্যমে এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা পুরো HTML অধ্যায়টা ক্লোজ করে পরবর্তীতে তৃতীয় অথবা পঞ্চম কোনো একটা অধ্যায় আমরা আবার শুরু করব। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে তোমাদের তো বিওপি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়ে গেছে, সেটা হচ্ছে 20 এবং 21, এবং সেটা খুব রিসেন্ট, মাত্র 1 সপ্তাহ পরে তোমাদের কিন্তু পরীক্ষা। তো সেক্ষেত্রে অলরেডি গ্রুপে তোমরা দেখছো যে একটা অ্যানাউন্স দেওয়া হয়েছে যে তোমাদের কিছু বিউপি গাইডলাইন ইংলিশ ক্লাস, যে কোন কোন ইংলিশ টপিকগুলো শেষ মুহূর্তে তোমাকে একটু দেখে নিতে হবে, ঝালাই করতে হবে, তার পাশাপাশি একটু রিভিশন ক্লাস আর কি, যেহেতু অনেক দিন থেকে তোমরা সেগুলো পড়ে আসছো। তো এটার ফার্স্ট ডেট দেওয়া হয়েছে 14 আগস্ট সকাল 11টায়। তো আরও ক্লাস দেওয়া হবে, তবে আরও ক্লাস নেয়ার ক্ষেত্রে বা আরও ক্লাস করার ক্ষেত্রে আপনাদেরকে ওই ক্লাসগুলোতে একটু রেসপন্সিভ থাকতে হবে, অর্থাৎ বেশি জন উপস্থিত থাকতে হবে এবং টিচারের সাথে যেন কমিউনিকেশনটা থাকে ক্লাসে। তো যদি আমরা ক্লাস পারফরমেন্স ভালো পাই তোমাদের, আমাদেরটা তো অবশ্যই আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ক্লাস পারফরমেন্সের ক্ষেত্রে। এখন তোমাদের দিক থেকে যেগুলো দেয়া পড়ে যান, শেয়ার বলো, রেসপন্স বলো, টিচারের ক্লাসে সহযোগিতা বলো, এগুলো যদি খুব ভালোভাবেই পাই তাহলে আমরা মোটামুটি সামনের সপ্তাহগুলোতে বাকি যে সাবজেক্টগুলো আছে বা ইংলিশেই হোক সেগুলো একটু ডেইলিভাবে তোমাদেরকে কিন্তু রিভিশন দিয়ে একটা সর্বশেষ ভালো একটা প্রস্তুতি দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করবে আর কি তোমাদের সহযোগিতার উপর, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আগামীকাল তোমাদের যে অনলাইন এক্সামটা হবে সেই এক্সামের সময়টা আমি জানাই দেবো। সময়টা হইতে পারে 2টায় অথবা তারপরে এটা কোশ্চেন করতে হবে। তো আমি কোশ্চেনগুলো রেডি করার পর তারপরে তোমাদেরকে সময়টা গ্রুপে জানিয়ে দেবো। তবে কালকে এক্সামটা হওয়ার পর আমরা কালকের ক্লাসে হচ্ছে ওই যে এক্সামের কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো সলভ করব। আর এই সপ্তাহের পর পরবর্তী সপ্তাহটা তোমাদের আইসিটি ক্লাসটা অফ থাকবে। ওই আইসিটি ক্লাসের পরিবর্তে তোমাদের বিওপির যে বিভিন্ন সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর উপর আমরা কিছু ক্লাস দিয়ে তোমাদের একটু রিভিউ করে বা রিভিশন বা সর্বশেষ প্রস্তুতিটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো এটা যদি তোমরা নিতে পারো তাহলে ভালো, না নিতে পারলেও আমাদের খুব একটা সমস্যা নেই। তোমরা যদি নিতে চাও বা নিতে পারো সেটা তোমাদের জন্য বেনিফিট হবে, এর জন্য তোমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারো। তাহলে কালকে এক্সাম হবে আর এক্সাম শেষে ওটার সলভ হবে রাত 9টায়। কালকে থেকে আইসিটি ক্লাসটা অফ থাকবে আগামী সপ্তাহ। ওই আগামী সপ্তাহে তোমাদের বিউপির বিভিন্ন সাবজেক্ট এবং ক্লাস নিয়ে কথাবার্তা হবে। তারপর যখন বিউপির এক্সাম শেষ হয়ে যাবে তারপরে আবার একটা নির্ধারিত তারিখ থেকে আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার দিয়ে আবার আইসিটি লাইভ ক্লাসগুলো শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে।